গল্পটা কোনখান থেকে শুরু করব? আগে থেকে, পরে থেকে, নাকি এখন থেকে? কোনটা হলে ঠিক হবে? যদি এখন থেকে বলি তাহলে শুরুটা একরকম হবে, যদি আগে বা পরে থেকে বলতে চাই তাহলে হবে অন্যরকম। অনেকে আবার বলে গল্প যেখান থেকেই শুরু হোক না কেন একই থাকে। আমি কিন্তু সেটা মানি না। আমার মনে হয় গল্পের শুরু গল্প সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি করে। সেই ধারণা যেমন ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। সব থেকে বিপদ ঘটে যখন ধারণা হয় বিভ্রান্তিকর। আসল গল্পকে সে গুলিয়ে দেয়। বিষয়টা কি একটু জটিল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যাচ্ছে। একটা উদাহরণ দিলে খানিকটা সহজ হতে পারে। ধরা যাক আগে থেকে আমার এই গল্প শুরু হলো। কুইটসেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন প্রচ্যুতগুপ্ত রচিত ছোট গল্প বকুল। প্রচ্যুতগুপ্ত, যার জন্ম 14 অক্টোবর 1962 সালে। কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। শৈশবকাল থেকেই তিনি লেখালেখি শুরু করেছিলেন। আজকের গল্প পাঠে স্নেহা পল, সূত্রধর আমি সৈমি ব্যানার্জি। শুরু হচ্ছে বকুল। আমার স্বামীর নাম রঞ্জন। রোজ অফিসে বেরোনোর সময় সে আমাকে চুমু খায়, আমিও তাকে চুমু খাই। আমি ভাজাভুজি খুব ভালোবাসি। রঞ্জন আমার জন্য চপ চকলেট কিনেই বাড়ি ফেরে। দুপুরবেলা খাওয়ার পর শেষ পাতে একটু দই পেলে রঞ্জন খুব খুশি হয়। মিষ্টি দই নয়, সাদা দই। আগে কেনা দই খেত, কোনোদিনও পেত আবার কোনোদিনও পেত না। এখন আমি নিজেই বাড়িতে দই বসাই। রঞ্জন খুশি মনে খায়। শেষ হওয়ার পরও বলে, আর একটু হবে নাকি? আমি জানি ও চাইবে, তাই সবসময় একটু সরিয়ে রাখি। হেসে বলি, না হবে না, ফুরিয়ে গেছে। তারপর এনেই দিই। রঞ্জন প্রায়ই আমার জন্য এটা সেটা কিনে আনে। কোনোদিনও শাড়ি, কোনোদিনও ব্যাগ, কোনোদিনও ইমিটেশনের গয়না। জিনিস ভালো হয় না, কোয়ালিটি বাজে, দাম বেশি। রঞ্জন আহ্লাদে মুখ করে বলে, সুন্দর হয়েছে না? আমি হেসে বলি, হ্যাঁ সুন্দর হয়েছে। আমিও রঞ্জনের জন্য কেনাকাটা করি। স্ট্রাইপ শার্ট পরলে ওকে প্রচন্ড হ্যান্ডসাম লাগে, সরু স্ট্রাইপ। আমি ওর জন্য স্ট্রাইপ শার্ট কিনি, পরিয়ে দেখি। এখানেই শেষ নয়, আরও আছে। আমি কোথাও গেলে রঞ্জন বারবার ফোন করে, কি গো বকুল, কোথায় তুমি? এই তো আসছি। আরে অনেকক্ষণ থেকেই তো আসছি আসছি বলছো, আসছো কই? ওরে বাবা, আর 1 ঘন্টার মধ্যেই চলে যাব। 1 ঘন্টা? বলো কি, সে তো অনেকক্ষণ। আমি অতক্ষণ একা থাকবো? কোনো কোনো দিন রঞ্জনও অফিস থেকে ফিরতে দেরি করে। আমি অস্থির হয়ে পড়ি। আজকাল রাস্তাঘাটে কত গোলমাল হয়। এই তো কদিন আগে মুম্বাইতে কি কাণ্ড হলো। কলকাতায় হবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? তাই চিন্তা হয়। আমি রঞ্জনের জন্য ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকি।
রঞ্জন রাত করে আসে। দরজা খোলার পর ঘরে ঢুকেই খেমো গায়ে আমাকে জাপটে ধরে। আমি ঠেলে সরিয়ে দিই, নাক মুখ কুচকে বলি, মা গো যাও আগে বাথরুমে ঢোকো। বাথরুম থেকে এলে হবে তো? আমি ডান হাত মুঠো করে কিল দেখিয়ে বলি, মার হবে। গল্পের এই শুরু থেকে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আমার আর রঞ্জনের জীবন সুখে ভালোবাসায় একেবারে মাখামাখি। ভবিষ্যতেও আমরা এই মাখামাখি জীবনই কাটাবো, তাই তো? গল্পটা কিন্তু মোটেও তা নয়, একেবারেই অন্যরকম। বিয়ের দিন থেকেই আমার রঞ্জনকে অসহ্য লাগতে শুরু করে। স্ত্রীর প্রতি তার এই গদগদ প্রেম দেখলে আমার বমি পায়, মাথায় আগুন জ্বলে। আরো কিছুদিন পর বুঝতে পারি তাকে আমি ঘৃণা করি। গল্পের শুরুতে সেটা বুঝতে দিইনি। সে বিভ্রান্ত করেছে, অনেকক্ষণ ধরে আমার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করেছে। সেই ধারণা হলো আমি একজন ভালো মেয়ে, চমৎকার বউ। অথচ এই গল্পটাই যদি পরে থেকে শুরু হতো তাহলে কিন্তু ধারণাটা হতো উল্টো। তখন শুরুটা এরকম হতো, রঞ্জন আজ দেরি করে অফিস থেকে ফিরবে। খানিক আগেই সে আমাকে ফোন করেছিল। তার জন্যে মোবাইলে অন্য রিংটোন, রবীন্দ্রসঙ্গীত, মায়ার খেলার গান। আমার একদম ভালো লাগে না। রঞ্জনের আবার মায়ার খেলা খুব পছন্দের, সেই কারণেই গানটা রাখা। গানটা জোগাড় করে রিংটোনে লাগিয়ে রঞ্জনকে শোনালাম। রঞ্জন ভুরু কুচকে বলল, তুমি মায়ার খেলার গান রাখলে কেন? তোমার তো মায়ার খেলা পছন্দ নয়। আমি হেসে বললাম, তোমার ভালো লাগে তো তাই। লাভ কি? আমি তো আর শুনতেই পাবো না। তোমাকে বাইরে থেকে ফোন করব আমি। বকুল, তুমি বরং এমন ব্যবস্থা করো যাতে গানটা ভেতরে বাজে। আমি ফোন করতে করতে শুনবো, আমার ভালো লাগবে। আমি গাঢ় গলায় বললাম, না, তোমার ভালো লাগাটাই আমার কাছে থাকবে। তোমার ভালো লাগার থেকেও সেটা জরুরি। মোবাইলে মায়ার খেলা বাজলো। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। রঞ্জন বলল, বলছি আজ ফিরতে একটু রাত হতে পারে বকুল, তুমি খেয়ে নিও। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। দেরি হবে? তাহলে কি রঞ্জন আজ বাড়িতে খাবে না? মুহূর্ত খানেক চুপ করে নিচু গলায় বললাম, তুমি কি খেয়েছ? না না, বাড়ি গিয়েই খাবো। বস চেন্নাই থেকে আসছে, এয়ারপোর্টে রিসিভ করতে যাব। ফ্লাইট যদি লেট হয় তাই বলছিলাম আর কি। আমি হাফ ছেড়ে বাঁচলাম, বললাম, ঠিক আছে। তোমার বুকের চিনচিনে ব্যথাটা কেমন আছে? রঞ্জন হেসে বলল, ওটা কিছু না, অম্বলের ব্যথা, কখন যে ভ্যানিশ হয়ে গেছে। তাও তুমি ডক্টর ঘোষকে একটা ফোন করে নাও না প্লিজ। ছাড়ো তো, ডাক্তার লাগবে না। এবার আমি রাগের ভান করলাম। তুমি যতক্ষণ না ডাক্তার বাবুকে ফোন করবে ততক্ষণ আমি 2 মিনিট অন্তর অন্তর তোমাকে ফোন করে যাব। তুমি যখন এয়ারপোর্টে তোমার বসকে রিসিভ করতে যাবে তখনও করব। আমার এই উদ্যোগ রঞ্জনকে খুব খুশি করল। সব স্বামী চায় তার শরীরের ছোটখাটো সমস্যা নিয়ে বউ উদ্বেগ দেখাক। বিষয় যত তুচ্ছ হবে উদ্বেগ ততই ভালো লাগবে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। আচ্ছা, বিপদে ফেললে তো, আমি ডাক্তারবাবুকে কি বলবো? আমি বললাম, কি আবার বলবে? বলবে আজ লাঞ্চের পর বুকে একটা পেন ফিল করেছিলাম, কাল সকালে আপনাকে দেখাতে যাব। আপনি যদি মনে করেন একটা ইসিজি করাবো, নাও এখনই ফোন করো। আমি কিন্তু ঠিক 10 মিনিট পরেই ডাক্তারবাবুকে ফোন করে দেখবো যে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কিনা। ওরে বাবারে, করছি রে বাবা, বিয়ে করে দেখছি বিরাট ঝামেলায় পড়লাম।
জ্বালায় কাজকর্ম সব ডকে উঠলো আমার। ফোন ছেড়ে আমি সোফায় এলিয়ে পড়লাম। ঠিক 10 মিনিট পর আমি ডক্টর ঘোষকে ফোন করব, জানতে চাইব রঞ্জন তাকে ফোন করেছে কিনা, বুকের ব্যথার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কি। তারপর আমি রাত দেখাবো, বলবো, জানেন ডাক্তারবাবু, আমি কত করে বললাম তুমি আজ অফিস যেও না, ডাক্তারবাবুকে গিয়ে দেখিয়ে এসো একটিবার, না শুনে অফিস চলে গেল। আমার একটা যদি কথা শুনে। ডাক্তারকে রঞ্জনের ফোন করাটা খুবই জরুরি। এটা আমার পক্ষে মুখ্যম একটা যুক্তি তৈরি করবে, অনেকটা অ্যালিবাইয়ের মতো। প্রমাণ হবে রঞ্জনের বুকে সকাল থেকেই সমস্যা চলছিল, রাতে তার হার্ট ফেল হঠাৎ হয়নি, সিমটম ছিল। আসলে আমি রঞ্জনকে খুন করার জন্য যে বিষয়টা ব্যবহার করব, সেটার কাজকর্ম বেশ মজাদার। জিনিসটার কাজ কারবার সব হার্টে, রক্তের সঙ্গে মিশে শটান নিজের লক্ষ্যে পৌঁছয়। তারপর সেখানকার ধমনীগুলো এক এক করে আটকে দিতে থাকে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্লক। রক্ত চলাচল বন্ধ হয়। ব্যাপারটা অনেকটা এরকম, আমি যেখানে পৌঁছেছি সেখানে আর কারোর আসার অধিকার নেই। হিংসুটে প্রেমিকার মতো। মজার না? দুপুরে রঞ্জনের বুকে হালকা ব্যথা হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে খুন করবার জন্য আজকের দিনটা বেছে নিয়েছি। রঞ্জনের বুকের ব্যথা কিছুই নয়, নিছকই অম্বল। একটা জেলুসিল মুখে ফেলতেই ঠিক হয়ে গেল, কিন্তু ততক্ষণে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, ব্যথাটা কাজে লাগাবো। রাতে রঞ্জনের খাবারে বিষ মেশাবো। এই কারণে দেরি করে ফিরবে বলায় চমকে উঠি। তবে কি বাড়িতে রাতে খাবে না? না খেলে আমি খাবারে বিষ মেশাবো কি করে? জলে মিশিয়ে খাওয়াতে যে সমস্যা হবে। এই বিষে একটা হালকা গন্ধ আছে, অনেকটা ভ্যানিলা আইসক্রিমের মতো। সব থেকে সুবিধে যদি পুডিং জাতীয় কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়, গন্ধ আলাদা করা যায়। আমি ঝুঁকি নেব না, তাই রঞ্জনের জন্য পুডিংই করব। রান্নার মাসি চলে গেলেই দুধ জাল দেব। এই বিষয়ের খবর আমি অনেক কষ্টে জোগাড় করেছি, সংগ্রহ করেছি রীতিমতো ঝামেলা করে। তবে মানুষ মারার পক্ষে এই জিনিস চমৎকার। পাকস্থলিতে প্রায় যায় না বলেই চলে, গেলেও দ্রুত রক্তে মিশে যায়, ফলে পোস্টমর্টমে কিছু না পাওয়ার সম্ভাবনাই খুব বেশি। অবশ্য আমি ডক্টর ঘোষকে দিয়ে ডেথ সার্টিফিকেট লিখিয়ে নেব, তাই পোস্টমর্টমের সম্ভাবনা খুব কম। উনি তো জেনেই যাচ্ছে রঞ্জনের হার্টে সমস্যা, হার্ট ফেল নিয়ে সন্দেহ হওয়ার কথা নয়। খুনের পর ম্যানেজ করাটা খুনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি যদি মৃত্যুটাকে স্বাভাবিক বলে মনে করেন, সবটা জলের মতো সরল হয়ে যায়। এই বিষের কারণে হার্টের কাজ পুরোপুরি থামতে মিনিট 7-8 সময় লাগে। শুনেছি শেষ দিকে সময়টা খুব কষ্টের। রঞ্জনের কষ্ট আমি চোখে দেখতে পারবো না। ওই সময়টা আমি থাকবো ছাদে। পাশের বাড়ির রজনী মল্লিক খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত ছাদে পায়চারি করে। বৃদ্ধ মানুষ, আমিও হাঁটবো আমাদের ছাদে। ভদ্রলোকের সঙ্গে টুকটাক কথা হবে। এটা হবে আমার দ্বিতীয় আলিবাই। রঞ্জনের মৃত্যুর সময় আমি তার ধারে কাছেও ছিলাম না। এই ঘটনাটা বিশ্বাসযোগ্য করার জন্য গত 3 সপ্তাহ ধরে আমি মাঝে মধ্যে রাতে ছাদে হাঁটতে যাই। আজ বলবো যখন, তখন রঞ্জন নিচে মৃত্যু যন্ত্রণার ছটফট করবে।
বাই দ্য ওয়ে, পরিকল্পনাটা কেমন? আচ্ছা, এবার গল্পের সম্পর্কে কেমন ধারণা হচ্ছে? নিশ্চয় মনে হচ্ছে এটা একটা নিষ্ঠুর মেয়ের গল্প। মেয়েটির নাম বকুল। সে তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, তার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে। তার কাছে ভালোবাসা নামক বস্তুটির কোনো মূল্যই নেই। সেই কারণেই ভালোবাসা তার অসহ্য লাগে। ভালোবাসাকে সে ঘৃণা করে। সে ঘৃণা এতটাই যে সে খুন পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে। তবে না, এইটাও কিন্তু ঠিক হলো না। আমি ভালোবাসার কাঙাল। সেই ছোটবেলা থেকেই ভালোবাসার জন্য ছটফট করেছি। আমার যখন 9 বছর বয়স, আমার মা আমাকে আর বাবাকে ছেড়ে চলে যায়। যে লোকটার সঙ্গে যায় তাকে আমি খুব পছন্দ করতাম। জন্ম থেকেই তার বাড়িতে আসা যাওয়া দেখেছি। সে বাবার বন্ধু হয়। মানুষটা একদিনের বেশি 2 দিন না হলে এলে কান্নাকাটি জুড়তাম। সেই কান্নাকাটি শুনে মা মাঝে মধ্যেই রেগে যেত। আমাকে দুঘা দিয়ে বলতো, একটা বাইরের লোকের জন্য এত সোহাগ কিসের? যখন শুনলাম মা সেই বাইরের লোকের সঙ্গেই চলে গেছে এবং চিঠি লিখে গেছে যে আর কখনো ফিরবে না, তখন এতটাই হকচকিয়ে গেছিলাম যে দুঃখ করতেও পারিনি। প্রথমে আমার বাবা আমাকে আঁকড়ে ধরল। 3 বছর পর বাবা আবার বিয়ে করলো। ঠিকই করলো। তখন কি আর এমন বয়স বাবার? বিয়ের স্বাদ পাওয়া পুরুষ মানুষ ওই বয়সে বিয়ে না করলে নানা সমস্যা হয়। বাবা ঠিকই করেছিল। কি মনে হচ্ছে সেই বস্তা পচা গল্প? সেই সৎ মায়ের অত্যাচার, খেতে না দেওয়া, কাপড় কাচানো, ঘর ছাড় দেওয়া, তাই না? একেবারেই তা নয়। আমার সৎমা মানুষটা ছিলেন ভীষণ ভালো। যত ভালো হলে একটা মানুষকে ভালো বলা যায় তার থেকেও ভালো। ঢলঢলে চেহারায়, এক মাথা চুল, চোখ দুটো মায়াকারা। একটা বেশ মজার বিষয় ছিল, আমার সৎমা ছিলেন একজন স্নান বিলাসিনী মহিলা। শীত গ্রীষ্ম সব ঋতুতেই অনেক আয়োজন করে তিনি স্নান করতেন। সময়ও নিতেন অনেক। গরমের সময় আগে কল খুলে জল ভরে রাখতেন বালতিতে। ছাদের ট্যাঙ্কের গরম জল তাই ঠান্ডা করার ব্যবস্থাই আর কি। শীতে আবার জল গরম করে নিতেন তিনি। প্রথম দিকে বাইরে থেকে কেটলি করে গরম জল নিয়ে বাথরুমে ঢুকতেন। পরে বাবা একটা ইলেকট্রিক তার কিনে দিল। তারের একদিকে রড বালতিতে জলে ডুবিয়ে সুইচ দিলেই গরম হয়ে যায়। স্নান করার আগে আমার সৎ মা বাথরুমের ভেতরেই জল গরম বসাতেন। রোজ তেল, সাবান, শ্যাম্পু মাখতেন। স্নান শেষ করে বাথরুম থেকে বেরোলে ফুর ফুর করে গন্ধ বেরোত। তবে এইসব ছোট কথা। বড় কথা হলো উনি আমাকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসা আমার অসৎ মায়ের থেকে অনেক বেশি। মহিলা আমাকে যেন সর্বক্ষণ হাতের তেলোর মধ্যে রাখতে চাইতেন। জড়িয়ে ধরে খাওয়াতেন, জাপটে ধরে আদর করতেন, নজরে নজরে রাখতেন। চাইতে না চাইতে আমি হাতের কাছে সব পেয়ে যেতাম। জামা, জুতো, খাওয়ার, পড়ার বই, খেলার পুতুল সব। উনি এমন সব কাণ্ড করতেন যা একজন 11 বছরের মেয়ের জন্য ছিল বড্ড বাড়াবাড়ি। ওর শেষ বাড়াবাড়িটার গল্পই বলি। শেষ এই কারণে যে ঘটনাটির কিছুদিন পরেই উনি মারা যান।
তবে তার স্বাভাবিক মৃত্যু নয়, ইলেকট্রিক শক লেগে মৃত্যু। খবরের কাগজের ভাষায় যাকে বলে বিদ্যুৎ পৃষ্ঠ। লোহার বালতির সঙ্গে কিভাবে যেন গরম জল করার তার জড়িয়ে গিয়েছিল। উনি শক খেয়ে বাথরুমের ভেতরেই ছিটকে পড়েন। সমস্যা হলো, যেহেতু স্নানে উনি অনেকটা সময় নিতেন, তার মৃত্যুর খবর বুঝতে অনেকটা দেরি হয়ে যায়। সেই বিকেল আমার বাবা আবার সেদিন ব্যবসার কাজে কোর্টে ছিলেন। বাথরুমের দরজা ভেঙে ডেড বডি বের করাটাও একটা সমস্যার ছিল। একই ইলেকট্রিক কারেন্টের ব্যাপার। তারপর মহিলার গায়ে কোনো জামা কাপড় ছিল না। যাই হোক, আসল কথায় আসি। সৎমা আমাকে নিয়ে কেমন বাড়াবাড়ি করতেন, বরং সেই কথাই বলি। রোজই মায়ের স্কুলের টিফিন বক্সে একটা না একটা মিষ্টি থাকতো। কখনো সন্দেশ, কখনো দরবেশ, আবার কখনো জিলিপি। একদিন সৎমা আমাকে মিষ্টি দিতে ভুলে গেল। টিফিনের সময় দেখি স্কুলের গেটে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে তার দিকে গেলাম। ওর হাতে মিষ্টির কৌটো, চোখে জল। আমি বললাম, তুমি কাঁদছো কেন? উনি বললেন, তোমার মিষ্টিটা দিতে ভুলে গেছি, সেই দুঃখে কাঁদছি। আমি বললাম, এই তো দিয়ে গেলে, এবার কান্না থামাও। উনি চোখের জল মুছতে মুছতে বললেন, থামাতে পারছি না। তোমাকে যে মিষ্টিটা এসে দিতে পারলাম, এখন সেই আনন্দেই চোখে জল আসছে। এরপর থেকে আমার কেমন যেন হতে লাগলো। মহিলা কাছে এলে আমার একেবারে ভালো লাগতো না। শরীরের অস্বস্তি অনুভব করতাম, দম বন্ধ হয়ে আসতো। উনি আমাকে আদর করলে মনে হতো গলায় কেউ ফাঁস পরিয়ে দিচ্ছে। কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম, সুন্দর মানুষটাকে আমি ভয় পাচ্ছি। তাকে এড়িয়ে যেতে শুরু করলাম। ভালোবাসার জন্য উন্মুখ হয়েছিলাম, কিন্তু ভালোবাসা যে আমি সহ্য করতে পারছিলাম না। বিষয়টা খুবই অদ্ভুত। না, খুব অদ্ভুত নয়, এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। সে কথায় নয়, আসবো পরে। যাই হোক, সৎ মায়ের মৃত্যুর পর আমি ভালোবাসার ফাঁক থেকে মুক্ত হলাম। ও, একটা ছোট্ট কথা বলতে ভুলেই গেছি। সেই ভয়ঙ্কর ঘটনার দিন বাথরুম থেকে ডেড বডি সরানোর পুলিশ আবিষ্কার করে গরম জল করার ইলেকট্রিক তারটা একটা জায়গায় ছেঁড়া। প্লেট দিয়ে ছিঁড়লে যেমন হয়, অনেকটা সামনে। পুলিশ নিশ্চিত হয় লোহার বালতির টানে ঘষে পুরনো তার কেটে গেছে। সেখান থেকেই সরাসরি কারেন্ট চলে এসেছে বালতি এবং জলে। বাবা মাথা নামিয়ে বলতে লাগলেন, আমি যদি একবার জানতে পারতাম, আমি যদি একবার জানতে পারতাম। পুলিশ অফিসার খুব ভালো মানুষ, সহানুভূতির সঙ্গে বললেন, আগে থেকে যদি সব জানা যেত তাহলে তো আর অ্যাক্সিডেন্ট বলে কিছুই থাকতো না। দুঃখ করবেন না, যা হওয়ার ছিল তাই হয়েছে। প্রথমে আমি একটু ঘাবড়েছিলাম, প্লেটের কথাটা যদি উঠে। না উঠতে হাঁপ ছেড়ে বাঁচলাম। যদিও তেমন চিন্তার কোনো কারণ ছিল না, কারণ জ্যামিতি বক্সে রাখা প্লেটটা আমি স্কুলের ডাস্টবিনে ফেলে এসেছি। ভগবান আমাকে যেমন অনেক কিছু দেয়নি, তেমন আবার আমাকে অনেক কিছু দিয়েছে। ছোট থেকেই আমি লেখাপড়া খুব পছন্দ করি। নিজের ক্লাসের থেকেও বড়দের বই ঘাঁটি।
অঙ্ক বিজ্ঞান আমার ভীষণ প্রিয়। ত্রিভুজের কোণ, বৃত্তের ব্যাসার্ধ নিয়ে পড়তে আমার বেশ ভালো লাগে। ভালো লাগে আলোর ছোটাছুটি, শব্দের প্রতিধ্বনি, ইলেকট্রিক কারেন্টের কেরামতি জানতে। লোহার জলের মধ্যে গেলে বিদ্যুৎ যে মানুষ মারতে পারে তা আমি বই পড়েই জেনেছি। দুনিয়ার ভালো কথা সব বইতেই লেখা থাকে। ব্লেডের দুশ্চিন্তা কেটে গেলে আমি হালকা মনের সৎমায়ের জন্য অনেকটা সময় কাঁদতে পারলাম। যাই হোক, একটা জরুরি কথা বলতে গিয়ে অনেক হিজিবিজি কথা চলে গেলাম। তাহলে একটা জিনিস প্রমাণিত হলো, গল্পের শুরুই যাই বলুক আমি ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন পাইনি, এই ধারণাও কিন্তু ঠিক নয়। এবার ধরা যাক গল্পটা শুরু হলো শেষ থেকে, তাহলে কেমন হবে? বেডরুমের দরজাটা ঠেলতেই রঞ্জনকে দেখতে পেলাম। সে খাটের ওপর চিত হয়ে শুয়ে আছে। হাতের বইটা আধ খোলা অবস্থায় খসে পড়েছে বুকের ওপর, ঠিক যেন ঘুমোচ্ছে। আমি পা টিপে টিপে বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। এটা নতুন কিছু নয়, বই হাতে নিয়ে ঘুমিয়ে পড়া রঞ্জনের স্বভাব, বিয়ের পর থেকেই দেখছি। কিন্তু আজ অন্য দিনগুলোর মতো নয়। আমি জানি আজ রঞ্জন ঘুমোচ্ছে না। আমি আলতো করে বইটা সরিয়ে নিলাম, নাকের তলায় ডান হাতের চিটুটা পেতে নিলাম। নিঃশ্বাস কি পড়ছে? না, পড়ছে না। মুখ তুলে দেওয়ালের ঘড়ির দিকে তাকালাম। খাবারের পর ধরলে প্রায় 40-42 মিনিট হয়ে গেছে। বেশ কাজ করার পক্ষে অনেকটা সময়। আমি সোজা হয়ে দাঁড়ালাম। আমার পরপর সব ভাবা আছে, মাথা ঠান্ডা করে সেইগুলো এখন করতে হবে। সবার প্রথমে আমি যে বাটিতে রঞ্জনকে পুডিং খেতে দিয়েছিলাম সেটা ভালো করে ধোবো। শুধু বাটি নয়, পুডিং তৈরির কোনো প্রমাণই বাড়িতে থাকবে না। ইতিমধ্যে বিশেষ শিশি আমার বাথরুমের প্যানে খালি করে ফ্ল্যাশ টেনে দিয়েছি। ধোয়াধুয়ির কাজ শেষ হলে ডক্টর ঘোষকে ফোন করব, ওকে আসতে বলবো। তারপর ডাকবো পাশের বাড়ির রজনী মল্লিককে। তিনি আসার আগে ফোন করব ব্যারাকপুরে রঞ্জনের দিদিকে। তবে আরেকটু অপেক্ষা করতে হবে। এই ফাঁকে দরজা টেনে দিয়ে আর একবার ছাদে ঘুরে এলে কেমন হয়? না বাবা, থাক, কাজগুলো মাথা ঠান্ডা করে শেষ করি। রাতে খাওয়ার পর আমি ছাদে গিয়ে হাঁটি। রোজ নয়, মাঝে মধ্যে হাঁটি। যেদিন শরীরটা আনচান করে সেই দিন। অনেক সময় শরীর নয়, মনের জন্য ছাদে হাঁটি। মনটা হয়তো কোনো কারণে বিক্ষিপ্ত, একটু খোলা আকাশের তলায় রইলাম। অবশ্যই খুব শীত বা বৃষ্টিতে এটা সম্ভব হয় না। আমাদের পাশের বাড়িতে থাকতেন রজনী মল্লিক, বুড়ো মানুষ। উনিও রাতে খাওয়ার পর ছাদে ওঠেন। আমার সঙ্গে একটা দুটো কথা হয়, একেবারে সাধারণ কথা। উনি আবার আমাকে ঠাট্টা করে বৌমা ডাকেন। বুড়ো মানুষ, বেশ লাগে শুনতে। কি বৌমা, আজ কি রান্না হয়েছিল? বেশি কিছু নয় মেসোমশাই, খুবই সামান্য। সামান্যটাই বা কি শুনি? ডাল, তরকারি আর পার্শে মাছের একটা ঝোল। ভেরি গুড। তা আমাদের রঞ্জনবাবু রাতে ভাত খান না রুটি? ভাত। দুবেলা ভাত না হলে ওর আবার চলে না। বাহ,
তোমার কর্তাটি তো দেখছি একেবারে মাছে ভাতে বাঙালি হে। রাতে আমার ছাদে যাওয়াটা রঞ্জন একদম পছন্দ করে না, আবার স্বাস্থ্যের কারণে বারণও করতে পারে না। সে অবশ্য নিজে কখনো ছাদে ওঠে না, খাওয়া হলেই দুম করে বিছানায় শুয়ে পড়ে। আমি ফিরে এসে দেখি কোনোদিনও বই পড়ছে, আবার কোনোদিনও ঘুমের ভান করে মটকা মেরে পড়ে আছে, আলো নেভালেই ঝাঁপিয়ে পড়ে। আজও আমি ছাদে ছিলাম, অন্য দিনের থেকে বেশি সময় ছিলাম, কিন্তু রজনী বাবুকে যে দেখলাম না, মনটা খচখচ করছিল। আর রজনী বাবুর সঙ্গে দেখা হওয়াটা খুব জরুরি ছিল। যদি প্রশ্ন ওঠে পুলিশকে বলতে পারবেন, ঘটনার সময় আমি তো তার সঙ্গেই গল্প করছিলাম। গল্পের বিষয়টা ছিল পার্শ্বে মার্চেন্ট। এখন কি একবার ট্রাই নেব? কোনো কারণে হয়তো ভদ্রলোক আজ দেরি করে ডিনার করেছেন, এবার গেলে দেখা হয়ে যেতে পারে। আমি ঘরের আলো নেভানোর আগে আবার রঞ্জনের বুকের ওপর আলতো করে হাত রাখলাম। না, ধুকপুকুনি নেই। আলো নিভিয়ে পায়ের কাছে ভাঁজ করে রাখা চাদরটা গায়ে দিয়ে দিলাম। এই হলো গল্পের শেষ দিয়ে শুরু, রঞ্জনের মৃত্যু দিয়ে। সত্যি কথা বলতে কি, এতেও কিন্তু গল্পের প্রতি সুবিচার হলো না। সবাই ভাববে এটা একটা খুনের গল্প। না, একটা নয়, দুটো খুনের গল্প। তবে প্রথম খুন অর্থাৎ সৎ মাকে শখ দিয়ে মারার কথাটা গল্পে পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। যদি পাওয়া যায়, তাতেও কি গল্পের মূল বিষয়টা ঠিক থাকবে? থাকবে না, কারণ গল্পতে দুটি নয়, তিনটি খুন রয়েছে। তাই গল্পটা খুনের গল্প নয়, ভালোবাসার গল্প। সেই খুনটার কথা না জানলে এটা বোঝা মুশকিল। কিন্তু সমস্যাটা হলো, খুনটার কথা কিভাবে বলবো বুঝতেই পারছি না। একটা জটিলতা দেখা দিচ্ছে, সময়ের জটিলতা। বলার সময় ঘটনাটিকে ঠিক কোন সময় নিয়ে গিয়ে ফেলবো, আগে, পরে, নাকি এখন, ঠিক করতেই পারছি না। আসলে খুন হওয়া মানুষটার সঙ্গে আমার এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে। সুযোগ পেলেই আমি তার কাছে চলে যাই। যোধপুর পার্কের কাছে, 2 বেডরুম, বড় লিভিং ডাইনিং। ঘটনার পর থেকে ফ্ল্যাটে তালা, বউ কেটে পড়েছে। যতদূর খবর, বিয়ে করেছে আবার। তাতে আমার সমস্যার কিছু নেই। আমার সমস্যা হলো, অতীত হয়ে যাওয়া একটা মানুষকে বর্তমানে এনে ফেলতে গেলে কি বলতে হয়, আগে নাকি এখন, নাকি দুটো সময় পাশাপাশি চলবে, ট্রেন আর ট্রেনের ছায়ার মতো। যাকে বলতে যখন হবে, খুনের কথাটা সংক্ষেপে সেরে নি। ঘটনাটি ছিল সোজা সাপটা, যাকে বলে 1 ডাইমেনশনাল। ছেলেটার নাম তীর্থ, লম্বা চওড়া হ্যান্ডসাম চেহারা, ভালো চাকরি করে। কোনো এক বিয়ে বাড়িতে একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়, আর দেখা মাত্রই পড়ল প্রেমে। তীর্থ বিশেষ পাত্তা দিল না, তাতে মেয়ের প্রেম গেল আরো বেড়ে। প্রেমের নিয়মই তো তাই, কঠিন ঠাইতে ভর ভর করে বাড়ে। জল বাতাস পাওয়া ঠিক চারা গাছের মতো। তবে এতেও তীর্থের কিচ্ছু এসে গেল না। সে মেয়েটিকে আরো এড়িয়ে যেতে লাগলো। মেয়ের তখন পাগল পাগল অবস্থা।
নাওয়া খাওয়া সব বন্ধ। এমনকি তৃতীয় শ্রেণীর প্রেমের কায়দায় সুইসাইডের হুমকি পর্যন্ত দিয়ে বসলো মেয়েটি। তাতেও কিন্তু ছেলেটি তেমন টলল না। মেয়ের অবস্থা হলো শোচনীয়। শেষ পর্যন্ত অবস্থা মেয়েটি জিতেই যায়। গজ গজ করতে করতে বিয়েতে রাজি হয়ে গেল তীর্থ। মনে হয় মেয়ের কান্নাকাটি দেখার করুণা হয়েছিল। তবে ফুলশয্যা রাতে সে কঠিন গলায় বউকে বলে দেয়, বিয়ে করেছি মানে এটা ভেবো না যে আমি সবসময় তোমার মুখের দিকে হাঁ করে চেয়ে থাকবো। তুমি চলবে তোমার মতো আর আমি চলবো আমার মতো। এর যা নিজের কাজ নিয়ে থাক, অতিরিক্ত সোহাগ আহ্লাদের কোনো দরকার নেই। মেয়ে খুশি হয়ে মাথা নাড়ল। সে এটাই তো চায়। সে এমন একজন পুরুষ মানুষকে ভালোবেসেছে, ভালোবাসার ব্যাপারে যে উদাসীন, কঠিন এবং নির্মম। তাই সে আলাদা, তাই সে লোভনীয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই জল গড়ালো উল্টো দিকে। তীর্থ গিয়ে পড়ল তার বউয়ের ঘাড়ে। সারাক্ষণ চোখে হারায়, দূরে গেলে ডাকাডাকি করে, কাছে থাকলে হা করে মুখের দিকে চেয়ে থাকে। মানুষটি পুরোপুরি গেল বদলে। বউয়ের সঙ্গে লেপ্টে থাকতে গিয়ে কাজকর্ম শিখিয়ে তুলল। লোকে আড়ালে হাসে, সামনে ঠাট্টা করে, তবে বেশি দিন নয়। এই অবস্থা চলল ঠিক বছরখানে। মেয়েটি একদিন তীর্থর সঙ্গে ঠান্ডা গলায় কথা বলল, আমি চললাম। যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই তুমি নও। এত ভালোবাসা আমার অসহ্য লাগছে, দম বন্ধ হয়ে আসছে। বাকি জীবন তোমার সঙ্গে কাটানো অসম্ভব। মিউচুয়াল ডিভোর্স হলে ভালো, না হলেও অসুবিধা নেই। আমি কোর্টে কন্টেস্ট করব, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখনই পুরোপুরি ছেড়ে যাচ্ছি না। সেটা আমার পক্ষে বিরাট আঘাত হবে। তুমি আমাকে এত ভালোবাসো, তোমাকে বিরাট ধাক্কা দেওয়াটা আমার একেবারে উচিত কাজ হবে না। তুমি সেটা প্রাপ্য না। তাই সিদ্ধান্ত নিয়েছি আরো কিছুদিন আমি তোমার সঙ্গে আসা যাওয়া করব। ঘর পরিষ্কার করব, তোমার পছন্দের খাবার বানিয়ে দেব, তোমার সঙ্গে বসে ডিভিডিতে সিনেমাও দেখব, এমনকি তুমি চাইলে তোমার সঙ্গে শুতেও পারি। আসলে ধীরে ধীরে তোমার মন শক্ত করবার চেষ্টা করব। এর খুব অল্প কিছুদিনের মধ্যেই ফ্ল্যাটে তীর্থের মৃতদেহ পাওয়া যায়। সবাই জানলো হার্ট অ্যাটাক। আসলে যে বিষটা তাকে খাওয়ানো হয়েছিল সেটা কাজ করে হার্টে, ধমনীগুলো অকেজো করে। হার্ট অ্যাটাকের সঙ্গে পার্থক্য বোঝা যায় না। খুব সন্দেহ না করলে ধরা মুশকিল। একা থাকার মানুষের উপর কেই বা সন্দেহ করবে? করলেই বা কি? খুনের প্রমাণ কিভাবে গোপন করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে। তীর্থের সঙ্গে ডিভোর্স না হওয়ার কারণে যোধপুর ফ্ল্যাটের মালিকানা এখন আমার। খবরটা কেউ জানে না। আমি প্রায় সেই ফ্ল্যাটে যাই, তালা খুলে ঢুকি, তারপর তীর্থের সঙ্গে দীর্ঘ সময় কাটাই। মরে যাওয়ার পর ছেলেটা আগের মতো হয়ে গেছে। ভালোবাসা সেই রকম কঠিন, নির্মম। অনেক সাধ্য সাধনা করে তার ভালোবাসা পেতে হয়, যে ভালোবাসার জন্য নারী অপেক্ষা করে থাকে জন্ম জন্মান্তর। কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। হয়তো সারা রাত তার আদর চাইলাম, অথচ ও রইল মুখ ফিরিয়ে, গ্রহণ করলো একেবারে শেষ রাতে। প্রচন্ড ব্যথা দিয়ে প্রবেশ করলো আমার শরীরে, আর আমি চিৎকার করতেই আমার মুখ হাত দিয়ে চাপা দিল। সেই হাত কি ঠান্ডা, যেন রক্ত মাংস নয়। সেই হাত বরফ দিয়ে তৈরি। আহা,
শুধু শরীর নয়, তীর্থের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। আবার দ্বিতীয় স্বামী রঞ্জনকে খুন করার পরিকল্পনা সেই আমাকে দেয়। আমি কেঁদে তাকে বলেছিলাম, তীর্থ, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তীর্থ হেসে বলল, পারছো না তো কি হয়েছে? না পারলে কি করতে হয় তুমি জানো না? তোমার সৎ মাকে যা করেছো, আমাকে যা করেছো, রঞ্জনকেও তাই করবে। সমস্যা কোথায়? না, সমস্যা নেই। রঞ্জন নেই, তাই আমি এখন মুক্ত। আরো বেশি সময়ের জন্য তীর্থর সঙ্গে সময় কাটাতে পারব। ভালোবাসা পাওয়ার জন্য তার কাছে আকুতি মিনতি করব। অন্ধকার ঘরে মৃত রঞ্জনকে রেখে আমি এখন দরজার দিকে পা বাড়াচ্ছি। শুনছিলেন প্রচিতগুপ্ত রচিত বকুল। গল্প পাঠ ও বকুলের ভূমিকায় স্নেহা পল, রঞ্জন ও বকুলের বাবার ভূমিকায় সৌপ্তিক দে, তীর্থর ভূমিকায় রোহিত দত্ত, বকুলের মায়ের ভূমিকায় শ্রীমতী মৌসুমী দে, বকুলের সৎ মায়ের ভূমিকায় শ্রীমতী নবনীতা ব্যানার্জি, রজনী মল্লিকের ভূমিকায় শ্রী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, পুলিশ অফিসারের ভূমিকায় সুরিত ব্যানার্জি, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় সৌপ্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।